আপনাদের কারোর মধ্যে কি এই কোয়েশ্চেনটা জাগে যে সোহাগ ভাই কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে ইনকাম বেশি, অথবা সোহাগ ভাই আমি ফ্রিল্যান্সিং করবো কোন টপিকে করলে ইনকাম বেশি হবে, এরকম চিন্তা কারোর মাথায় আছে? এই 2025 এসেও যদি কেউ এরকম চিন্তা করেন, প্লিজ ডোন্ট, এই চিন্তাটা করেন না। এটা করলে লাইক আপনি একদম রং জায়গাতে আছেন। এই মুহূর্তে স্টেজে আসছেন আমাদের টেক জগতের প্রথম থেকে, আমি ছোটবেলায় পিসির অনেক সমস্যায় পড়তাম, সেই জায়গাতে সোহাগ ভাইয়ের ভিডিও দেখে দেখে বড় হয়েছি। সো এই মুহূর্তে সোহাগ ভাইকে স্টেজে রাখছি, প্লিজ কাম অন দ্য স্টেজ ভাইয়া, জোরে করে তারা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটু নার্ভাস, মানে কনফিডেন্স পাইতেছি না স্টেজে ওঠার পরে। কারণটা আপনাদেরকে বলি, এই ইভেন্টের ইনভাইটেশন পাওয়ার পরে মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখলাম কি আমার চুল খুব এলোমেলো হয়ে আছে, লাইক পাগলের মতো লাগতেছে। তো ভাবলাম যে চুলটা কাইটে আসি। তারপর সেলুনে যাওয়ার পর দেখলাম যে আমার প্রাণের প্রিয় নাপিত সে অসুস্থ, অন্য আরেকজন আছে। তো ওই ব্যক্তির আবার আমি খুব একটা ট্রাস্ট করি না, তো সে আমার চুল কেটে দিছে। বাসায় আসার পরে আমার বউ বলতেছে আমাকে নাকি বান্দরের মতো লাগতেছে। তো পুরা রাস্তা আমি আশ্চর্যে চিন্তা করতেছি, এরকম বান্দরের মতো লুক নিয়ে আমি যাবো, আসলেই কি বান্দরের মতো লাগতেছে? এই যে উনি বলছে হ্যাঁ, 2-3 জন হ্যাঁ বলছে। অনেস্ট, থ্যাংক ইউ সো মাচ। টু বি অনেস্ট, মানে চুল যখন বড় থাকে এরপরে কাটলে একটু বান্দরের মতো লাগেই, নতুন নতুন 2-3 দিন পরে ওটা ঠিক হয়ে যায়। কেউ কেউ আবার ভাবতেছে খুব অবাক হয়ে, সোহাগ ভাই বিয়েও করে ফেলছে, আমি তো জানতাম সোহাগ ভাই ক্লাস 10-এ পড়ে, তাই না? এভার গ্রিন আর কি। যাই হোক, তারপরেও ভাই তো বলেই দিল যে অনেক আগে থেকে, শুরু থেকে নাকি আমার ভিডিও দেখতেছে, দ্যাটস গুড। তো এইটা শুনে হয়তো বা বুঝছেন যে না আমি অনেক দেখতে না হইলেও অ্যাকচুয়ালি আদতে অনেক বুড়া। আদু ভাই এই যে ঠিক বলছে, যদিও আমি পড়াশোনা শেষ করে ফেলছি বাই দ্য ওয়ে। হ্যাঁ, বয়সে আদু ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই ওয়ান ওয়ে স্কুলকে আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড এখানে এসে আমি খুবই হ্যাপি, প্রথমত আপনাদের সবাইকে দেখে আমি খুবই হ্যাপি যে এই সময়ে এসেও আপনারা এই ধরনের ইভেন্টে অ্যাটেন্ড করতেছেন স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের কথা শুনতেছেন। যতই আমরা বকবক করি না কেন, দিন শেষে আপনারা সেগুলো থেকে যদি কোনো কিছু একটা নিতে পারেন এবং সেইটা আপনার লাইফে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলেই আমরা যারা কথা বলছি তারা সবাই সার্থক হব। বাট দ্য প্রবলেম ইজ, বেশিরভাগ সময় আমাদের যে প্রবলেমটা হয়, আমরা শুনি, মানে আমাদের ব্রেনটা হচ্ছে একটা লাইক মানে পাইপের মতো হয়ে গেছে, যে পাইপের 2টা মাথা থাকে, বুঝছেন? একটা মাথা দিয়ে ঢোকে, মাঝখানে কোনো প্রসেস হওয়ারও সময় নাই, ফ্রুত করে অন্য মাথা দিয়ে বের হয়ে যায়। সো এই প্রবলেমটার একটু সলিউশন লাগবে। আপনি যত মানুষের থেকে এত এত কথা শুনতেছেন, এত কিছু বলতেছে, আমাদের ব্রেন আসলে সব কিছু প্রসেস করতে পারে না। আপনি আজকে যা যা শুনতেছেন এই হল থেকে বের হওয়ার পরে এইটার মোস্টলি 10%-এর মতো মনে থাকবে, বাসায় যেতে যেতে আরও 5% ওখান থেকে গন, অনলি 5% আপনার মাথায় থাকবে, আর বাকি সব একেবারে হাওয়া হয়ে যাবে। বাট ভালো ব্যাপার হচ্ছে, মানে আশার বাণী হচ্ছে এটা, যে যেই 5% আপনি বাসা পর্যন্ত নিয়ে যাবেন, ওই 5% যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার লাইফে, তাহলেই দেখবেন অনেক কিছু ঘটতে পারে। সো অ্যাপ্লিকেশনটা অনেক ইম্পর্ট্যান্ট। এখন এখানে আমি জানি আমার আগে এআই নিয়ে কথা হয়েছে, আমি যদিও একটু পরে আসছি, এআই নিয়ে কথা হয়েছে, এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা হয়েছে, ইনোভেশন নিয়ে কথা হয়েছে। বাট আপনারা কে কে এখন এই সময় এসে বিশ্বাস করেন যে টেকনোলজি বা এআই, যেহেতু এখন আমাদের এই যুগের বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট রেভলিউশনারি ইনোভেশন বলতে পারেন, সেটা হচ্ছে এআই। তো এআই হিউম্যান রেসকে এক্সটিংক্ট করে দিবে, মানে মানব জাতিকে গায়েব করে দিবে এআই, এরকম বিশ্বাস কে কে করেন এখানের মধ্যে? একটু হাত তুলেন তো দেখি। কার কার মনের মধ্যে এই ভয় আছে যে এআই মানুষকে অবসোলেট করে দিবে, হিউম্যান মানে মানব জাতি গায়েব হয়ে যাবে? ওই কর্নারে 2-3 জন আছে, আর বাকি কেউই বিশ্বাস করেন না, তাই না? আচ্ছা, আমি যদি বলি, এই যে উনিও করেন। এখন দেখেন, অ্যানথ্রোপিকের যে সিইও, সে কি আমাদের চাইতে বেশি জানে না কম জানে? অ্যাটলিস্ট এআই সম্পর্কে বেশি জানে না? তো অ্যানথ্রোপিকের সিইও বলতেছে দের ইজ এ 20 to 25% চান্স যে মানব জাতি হয়ে যাবে। তাও কার হাতে জানেন? এআই এর হাতে। অ্যান্ড সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে আমরা জানি না যে এআই আসলে আমাদেরকে কিভাবে মারবে। এটার একটা সুন্দর আছে, একটা অ্যানালজি আছে, ওইটাকে বলে হচ্ছে গরিলা প্রবলেম। তো এই গরিলা প্রবলেম মানে হচ্ছে, ধরেন গরিলা যদিও লাইক আমাদের একটা ব্রাঞ্চ বিশ্বাস করে যে
মানুষের ইভলিউশন হয়েছে গরিলা থেকে, অলদো আমরা এটা বিশ্বাস করি না রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে। তো তারা বলতেছে যেহেতু গরিলা থেকে মানুষ ইভলভ হয়েছে, মানুষ ইন্টেলিজেন্ট, আর গরিলা এখনো পর্যন্ত ইন্টেলিজেন্ট না, সো গরিলাকে আমরা যে কোনো সময় চাইলেই, লাইক কয়েক সপ্তাহের মধ্যে ওটাকে আমরা চাইলেই পুরা গরিলা জাতিকে ধ্বংস করে দিতে পারি। বাট আপনি যদি একটা গরিলাকে জিজ্ঞেস করেন যে মানুষ আমাদেরকে মানে তোমাদেরকে কিভাবে মেরে ফেলবে তুমি বলো, গরিলার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই যে ওদেরকে আমরা কিভাবে মারতে পারি, মানে কত পদ্ধতিতে গরিলাকে আমরা মারতে পারি এটার কোনো আইডিয়া নাই। তো এআইকে কম্পেয়ার করা হচ্ছে এই মানুষ এবং গরিলার মধ্যে, যে আমরা গরিলা আর এআই হচ্ছে একটা ইন্টেলিজেন্ট বিং মানে হিউম্যান। তার মানে এআই আমাদেরকে কি কিভাবে মারতে পারে সেইটা সম্পর্কে কোনো আইডিয়াই আমাদের নাই। আর এটা আমি বলতেছি না, এআই যত এক্সপার্ট আছে, মানে এখন বলা হয় যে ওয়ার্ল্ডের 6-7টা কোম্পানি আছে যারা হচ্ছে এআই এর ফিউচার ডিসাইড করতেছে। অ্যান্ড ওই 6-7টা কোম্পানির যারা ফাউন্ডার আছে, যারা সিইও আছে, তাদের বেশিরভাগেরই কমন গ্রাউন্ড হচ্ছে এটা যে 20%-এর আশেপাশে চান্সেস আছে হিউম্যান ইনস্টিংক্ট হয়ে যাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই ভয়ে যদি আমি যাই ঘরে শুয়ে থাকি যে আরে কয়দিন পরে তো পৃথিবী ধ্বংসই হয়ে যাবে, থাক আর কি করার। আমার গ্রামে একটা মানে কিছুদিন আগে আর্লি 2000s-এর দিকে, তখন আমি স্কুলে পড়ি, তখন আমাদের গ্রামের দিকে একটা লাইক প্রচলিত জিনিস ছিল যে কিছুদিন পর পর মানুষ বলতে এই কয়দিন পরে কিয়ামত হবে। আপনারা শুনছেন এটা? আগামী বৃহস্পতিবার হবে, ঈদের পরে হবে, কিয়ামত হয়েই যাবে। তো এইরকম চিন্তা ভাবনা ছিল। তা আমার বাড়িতে কাজ করতো একটা লোক ছিল, কাজের লোক, একটু পড়াশোনা ঠিক মতো করে নাই, কাজ করতো, কৃষি কাজ করতো। তো একবার শুনছে যে আগামী বৃহস্পতিবার কিয়ামত হয়ে যাবে, ওই দিন শনিবার, আগামী বৃহস্পতিবার কিয়ামত হবেই হবে সবাই বলতেছে। ও সোমবারে চিন্তা করছে যে কিয়ামত যেহেতু হয়ে যাবে কি আর করা, ও সোমবার একটা বিয়ে করছে, বলতেছে আর কি করবো তাহলে বিয়েটাই করে নেই। তো এখন আপনাদেরও চিন্তা এটাই করতে হবে। যদিও দেখলাম যে সবাই এখনো পর্যন্ত অপটিমিস্টিক, কেউই জানেই না যে আসলে এআই কি করবে ফিউচারে, দ্যাটস গুড, না জানাই ভালো। বাট ব্যাপার হচ্ছে যদি জানেন হয় যে আজকে আমি আপনাদেরকে জানাই দিলাম, বাসায় গিয়ে আপনারা একটু স্টাডি করবেন, চাইলে চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে পারেন, সেও আপনাদেরকে এই আনসারই দিবে যে একটা কমন গ্রাউন্ড আছে, দের ইজ অ্যারাউন্ড 20% চান্স। বাট আপনারা এই এআই বলেন বা টেকনোলজি বলেন, যত কিছুই বলেন, সেগুলোকে যে কয়দিন আমরা আছি পৃথিবীতে একটা আনসার্টেন টাইম, এইটার ব্যবহারটা শিখতে হবে। যদি ব্যবহারটা না শিখেন, ওই যে আমার ওই কাজের লোকের মতো বিয়ে একটা করে ফেলেন, মানে এআই তো আমাদের ধ্বংস করবে, তাহলে এবার একটু এআইয়ের পিঠে চেপে দেখেন কি হয়। আমাদের বাংলাদেশে স্পেশালি আমি একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করছি, সেটা হচ্ছে আমরা একটা জিনিস যখন পাই তখন এটা নিয়ে এত বেশি হাইপড আপ হয়ে যায়, এত বেশি ওই জিনিসটা নিয়ে লাইক এক্সাজারেট করে ফেলি আর কি। অ্যান্ড এক্সাজারেশনের মাত্রাটা একটা সময় এমন এক জায়গায় গিয়ে পৌঁছায়, ওই জিনিসটাকে আমরা কাইন্ড অফ পচায় দিই। তো আপনি একটা জিনিস, এখানে যারা ফ্রিল্যান্সার আছেন তারাও আমার সাথে হয়তো একমত হবেন যে ফ্রিল্যান্সিং যখন আমি যখন ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রথম শুনি আর্লি 2010, 2012, 13, ওই সময়টাতে লাইক ফ্রিল্যান্সিং তখন আর কেউ ফ্রিল্যান্সিং বলতো না, তখন সবাই বলতো ইন্টারনেট থেকে আয় করা। আমি নিজেও নীলক্ষেত থেকে একটা বই কিনছিলাম, বইয়ের টাইটেল ছিল যে 30 দিনে ইন্টারনেট থেকে আয় করুন, এরকম টাইটেল ছিল। সো আমরা ওই ইন্টারনেট থেকে আয় যখন বুঝতাম তখন দেখতাম যে না, এটা খুবই পশ একটা জিনিস, খুবই লাইক নলেজ যাদের অনেক বেশি আছে কেবল তারাই এই লাইনে কাজ করে, ইন্টারনেট থেকে আয় করে। বাট আস্তে আস্তে এটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইলো যে এখন ধরেন, আমি আন্ডারমাইন করে বলতেছি না, বাট আমার সাথে রিয়েল লাইফে এটা ঘটছে যে একজন রিক্সাওয়ালাও চিন্তা করতেছে কিভাবে এখন ফ্রিল্যান্সিং করা যায়, মানে ওই লেভেলে নিয়ে গেছে। আর ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং এটা কিছু একটা আছে, এটা আমি শিখবো। তো তারা এসে ঘুরে ফিরে আমার কাছে স্পেশালি এই ধরনের কোয়েশ্চেন বেশি আসে যে ভাই আমি অনলাইনে কিছু একটা করতে চাই, আমাকে কিছু গাইড করেন, কি করলে বেশি টাকা ইনকাম করতে পারবো, কোন লাইনে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবো। আপনাদের কারোর মধ্যে কি এই কোয়েশ্চেনটা জাগে যে সোহাগ ভাই, ধরেন আমি কন্টেন্ট ক্রিয়েটরই হব আমার মতো, আপনি ভাবতেছেন সোহাগ ভাই কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে ইনকাম বেশি, অথবা সোহাগ ভাই আমি ফ্রিল্যান্সিং করবো, কোন টপিকে করলে ইনকাম বেশি হবে, এরকম চিন্তা কারোর মাথায় আছে? এই 2025-এ এসেও যদি কেউ এরকম চিন্তা করেন, প্লিজ ডোন্ট, এই চিন্তাটা করেন না। এটা করলে লাইক আপনি একদম রং জায়গাতে আছেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তাহলে প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে আগেই জানতে হবে, লাইক আপনার মাথায় আসে যে আমি এই টপিকে করব, এই টপিকে হয় ভিডিও বানাবো, নাইলে আমি মার্কেট প্লেসে কাজ করব, টপিকটা আপনার মাথায় আসে, তখনই কেবল আপনি এই লাইনে আসতে পারবেন। আদারওয়াইজ মানে আপনার প্রি রিকুইজিটি কমপ্লিট হয় নাই, পুরাপুরি আপনাকে এই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যত যা কিছুই এখনকার সময় আসলে মানে সময়টা আনসার্টেন, যেরকমটা বললাম, আমাদের পুরা ওয়ার্ল্ডটাই এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে, প্রতিদিন নতুন নতুন জিনিস আসতেছেন, সব কিছু অ্যাবজর্ভ করা আমাদের জন্য অনেক কঠিন।
সো আমি আপনাদেরকে একটা টিপ দিই এই জায়গাতে, সেটা হচ্ছে একটু আগে একজন কোয়েশ্চেন করেছিলেন মানে প্যানেল ডিসকাশনের মধ্যে যে একটা বিষয়ে স্কিল হওয়া উচিত নাকি অনেকগুলো বিষয়ে স্কিল হওয়া উচিত, তাই না? আগে একটা টার্ম ছিল যে যখন কাউকে বলতো যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এই প্রবাদটা আপনারা শুনছেন, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। আগে বলা হতো যে আপনি যদি এরকম কিছু হন জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, তাইলে আপনাকে দিয়ে লাইফে কিছু হবে না, মানে আপনি কোনো কোনো জায়গাতেই মাস্টার না, বাট সব কিছু একটু একটু করে জানেন। আগে এই চিন্তা ভাবনাটা ছিল যে আপনি যদি এরকম হন তাইলে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, বাট এখন বলা হচ্ছে আপনাকে জ্যাক অফ অল ট্রেডও হইতে হবে এন্ড কোনো কিছু একটাতে মাস্টারও হইতে হবে। যদি আপনি একটা জিনিসে মাস্টার হয়ে বসে থাকেন, আপনি জানেনও না যে এক সপ্তাহ পরে আপনার ওই স্কিল অবসোলেট হয়ে যেতে পারে। সো আপনাকে অলওয়েজ জ্যাক অফ অল ট্রেড হইতেই হবে। আগে যেটাকে অনেক বেশি আন্ডারমাইন করা হতো, অনেক বেশি বলা হতো যে না সব কিছু সম্পর্কে এত চিন্তা ভাবনা করার দরকার নাই, দুই নৌকায় পা দিও না, তুমি এক নৌকাতেই থাকো। বাট এখন অবস্থাটা এমন হচ্ছে দুই নৌকা তো দূরের কথা 10 নৌকায় পা দিতে হবে। একটাতে ভালো গ্রিপ রাখেন, বাট বাকি জায়গায় তো আপনাকে থাকতে হবে, জাস্ট এই ভয়ে যে আপনার স্কিলটাও অবসোলেট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এত কিছুর সাথে নিজেকে কিভাবে মানে কোপ আপ করবেন, কিভাবে এত কিছু সম্পর্কে জানবেন কিভাবে? দেখুন কথায় আছে আপনি যদি জ্ঞানী লোকের সাথে থাকেন তাহলে আপনি জ্ঞানী হবেন, আর আপনি যদি বোকা লোকের সাথে থাকেন তাহলে বোকাই হবেন। সো আপনি নিজেকে যদি ওই পরিবেশের সাথে রাখতে পারেন, যেমন আপনি মিশতেছেন আপনার এমন এক বন্ধুর সাথে, সে সারাদিন ধরেন অন্য মানুষকে নিয়ে গিবত করে, সে শুধু খুঁজে খুঁজে বলে ওই পাশের বাড়ির লোক এমন করছে, ওই বন্ধু এমন করছে, তাইলে না আপনার মাথায়ও এইটাই ঢুকবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। কয়েকদিন মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনকার ঘটনা। আপনারা নিউ মার্কেট থেকে শপিং করেন না? আর ওডিসি থেকে কে কে শপিং করেন? ওডিসি চিনেন না কেউ? অপোজিট অফ ঢাকা কলেজ। তো আমি প্রচুর ওডিসি থেকে শপিং করতাম যখন ইয়েতে ছিলাম আর কি, ইউনিভার্সিটিতে পড়তাম তখন। তো একদিন কোনো একটা অকেশনে আমার খুব ইচ্ছা হইলো যে আমি একটা শার্ট কিনবো নতুন। তারপর আমি আসলাম, আসার পরে শার্ট কিনতে ঘুরতেছি, প্রতি দোকানের মধ্যে যাই আর শার্ট দেখি ঝুলানো আছে অনেক সুন্দর সুন্দর শার্ট। তখন আবার আমি অনেক চিকনা ছিলাম, তো আমার গায়ে না কোনো শার্ট হইতো না, মানে বানানো রেডিমেড শার্ট যেগুলো আছে এগুলো আমার গায়ে হইতো না। আমি বেশিরভাগ সময় বানায় পড়তাম, বাট ওইবার গেছি কিনতে অনেক শখ করে, সো এক্সপিরিয়েন্স আমার একদমই নাই, একাই গেছি। যার পর এক দোকানে জিজ্ঞেস করলাম যে ভাই এই শার্টটার দাম কত? তো উনি বলতেছে, দাম বলার আগে আমি একটু শার্টের ফিচার বলে নিই, মানে উনি মনে মনে বলছে আর কি, আমাকে ডিরেক্টলি বলে নাই। বলে এটা একটা ইউনিক শার্ট, কোয়ালিটি অনেক ভালো, এইটা কাপড়টা ধরে দেখেন একবার, ফার্স্ট ক্লাস একদম, আপনারা পরলে অনেক মানাবে। তো আমি আগে একটু পাম্পটা হয়ে গেছি, আসলেই তো শার্টটা অনেক সুন্দর। তো ভাই এটার দাম কত? বলে এটা তো মার্কেটে আর নাই, আর একটা দোকানেও খুঁজে পাবেন না, এই কারণে এটার দাম 3000 টাকা। আমি কথা বলতেছি ওডিসি নিউ মার্কেটে এই এলাকার কথা। তো আমি আবার এই বার্গেনিং একটু বেশি এক্সপার্ট, তো আমি চিন্তা করলাম 3000 টাকা বলছে, ওকে এত টাকা দিয়ে তো নেওয়া যাবে না, আমি শুনছি যে এটা বার্গেন করতে হয়, আমি অনেক কমায় বলবো, আমি বলছি 2000 টাকা দিব আপনাকে। সবাই হা করে মানে একদম অবাক হয়ে গেছে, সবাই 2000 টাকা বলছে। আমার কাছে মনে হচ্ছে আমি 1000 টাকা কমাইছি শার্ট থেকে। তো ওই লোক বলতেছে, আরে ভাই কি বলেন, কিনা দামি তো বলেন নাই আপনি, এই টাকা দিয়ে এই শার্ট আপনি মার্কেটে পাবেন না কোথাও। আমি চিন্তা করলাম আসলেই তো ইউনিক। তা আমি চিন্তা করলাম আচ্ছা ভাই আর 200 টাকা বাড়াবো, এর বেশি আর আমি পারবো না। উনি বলতেছে না না পারবো না। তো আমি আবার আমার এক ফ্রেন্ড থেকে শুনছিলাম যে দামাদামি করে দোকান থেকে বের হয়ে যেতে হয়, তাইলে আবার ডাইক কানে। তো আমি দোকান থেকে বের হয়ে গেছি, আসলেই পেছন থেকে ডাকতেছে, আমি কই হাই হাই, এবার মনে হয় দিয়ে দিবে। উনি ডাকে নিয়ে বলতেছে ভাই চা খাওয়ার জন্য অন্তত কিছু টাকা অ্যাড করে দেন। তা আমি চিন্তা করলাম চা খাওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে ওকে ভাই আর 100 টাকা অ্যাড করবো। তো দাম কত হয়েছে? 2300 টাকা। বলে মনে মনে বলতেছে পাইছি বলত। উনি বলছে ভাই একদম 2500 টাকা দেন, আর আপনি দামাদামি করবেন না, একদম হয়ে যাক। তো ওনার সাথে অনেক বার্গেন টার্গেন করে দুইজনে, আমি বললাম আপনারটাও থাক আমারটাও থাক 2400 টাকা। একদম 2400 টাকা দিয়ে আমি ওই শার্ট কিনছি, আর ওই লোকের কথা আমার মাথায় ঘুরতেছে, আরে এইটা একটা ইউনিক শার্ট, আর কারো কাছে নাই। গুড, আমি ওই শার্ট নিয়ে বাসায় আসলাম। তারপরে এই টিএসসিতে আসবো আমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, আমার বেশ কয়েকটা ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। তো রিক্সায় উঠছি, রাস্তায় অনেক জ্যাম, রিক্সায় উঠছি। রিক্সায় উঠে আমি নতুন শার্ট পরে ফুল কনফিডেন্সে আমি আসতেছি, আরে সেই বন্ধুদের সাথে আড্ডা দিব এবং সবাই আমাকে খুব ভালো বলবে, হ্যান্ডসাম বলবে। অনেকক্ষণ ধরে আমি এদিক ওদিক আকাশ লতাপাতা দেখতেছি, হঠাৎ করে আমার ওই রিক্সাওয়ালা শার্টের দিকে নজর গেছে। আমি ভালো করে খেয়াল করে দেখলাম আমি যেটা পরে আছি ওই লোক ওইটাই পরে আছে, বাট ওরটা বেশি ময়লা টয়লা হয়ে রং টং ঝলসে গেছে, যে কারণে আমার একটু ছিঁড়েও গেছে, পিঠে একটু ছেঁড়া দেখা যাচ্ছে, যে কারণে আমি ফার্স্টে চিনতে পারিনি।
আমি চিন্তা করলাম তার মানে এই লোক অন্তত পক্ষে 2 বছর ধরে এই শার্ট পরতেছে, আদারওয়াইজ এটার অবস্থা এরকম হওয়ার কথা না। তো আমাকে গোল খাওয়াই দিল যে এটা খুব ইউনিক একটা শার্ট। এখন বলেন, আমাকে যে বলছে শার্টটা ইউনিক, আপনার কি মনে হয় না যে ও সরি বাই দ্য ওয়ে, এই রিক্সাওয়ালারে দেখার পরে এরপরে প্রতিদিন আমি বের হইলে, প্রতিদিন না অন্তত পক্ষে সপ্তাহে 2-3 বার আমি রাস্তাঘাটে এরে ওরে দেখি ওই শার্ট পরে ঘুরতেছে। আরে আমি যেদিকে তাকাই ওর শার্ট, আবার আমার বন্ধুরা আমাকে খোঁচায় ওই তোর শার্ট চুরি করছে। এখন এটা খুব সুন্দর একটা ফেনোমেনা এখানে কাজ করে। ফেনোমেনাটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর সাথে নিজেকে জড়ায় নেই এবং আমরা যখন একটা জিনিসের প্রতি নিজের ওনারশিপ যখন ফিল করাইতে পারি এবং একটা জিনিস যখন আমাদের ব্রেইনে আমরা ঢুকাইতে পারি, তখন না ওই রিলেটেড অনেক কিছু আমাদের সামনে ভাসে। ওই শার্টটা কিন্তু আমার সামনে ছিল আগেও মানুষজন এই শার্ট পরে আমার সামনে ঘুরছে, বাট আমি কোনোদিন রিলেট করাইতে পারি নাই, আমি কোনোদিন দেখিও নাই ওই শার্ট। বাট যেদিন থেকে ওই শার্টটা আমার হয়েছে, ওই দিন থেকে আমি যেদিকে তাকাই খালি আমার শার্টটাই দেখি। এবং এরকম ঘটনা আমার একটা বন্ধুর সাথেও হয়েছে যে আমি একটা এলাকায় থাকি, আমার এক ফ্রেন্ড এসে ওর আরেকটা ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করাই দিয়েছে, যেও আমার এলাকাতেই থাকে। তো ওর সাথে হ্যান্ডশেক করলাম, কথাবার্তা হলো, পরিচয় হলো, চা খাইলাম। ও মা, এরপর দিন দেখি প্রত্যেক দিন ওই বন্ধুরে আমি, মানে আমার বন্ধুর বন্ধুরে প্রত্যেক দিন রাস্তায় দেখি আমি কই যে এর আগে তো কোনোদিন ওরা দেখি নাই এলাকায়, যেদিন পরিচয় হয়েছে তারপরে প্রত্যেক দিন দেখি। আসলে উনি কি ছিল না এই রাস্তায়? অবভিয়াসলি ছিল, বাট আগে তারে আমি চিনতাম না। তো দেখেন আমাদের লাইফে অপরচুনিটিগুলো কাইন্ড অফ এরকম। অপরচুনিটি আমাদের লাইফে না সবসময় আমাদের সামনে ঘোরে, বাট আমরা চিনি না। কেন চিনি না জানেন? আগে আমরা এই অপরচুনিটির সাথে নিজেদেরকে রিলেট করাই নাই, অপরচুনিটিকে আপন ভাবি নাই। যত বিষয় আছে, আমি যেটা বললাম না, আপনি এত এত জিনিস কিভাবে অবজার্ভ করবেন, আপনি প্রত্যেকটা জিনিসের সাথে জাস্ট সম্পর্ক তৈরি করেন, আর কিছু করা লাগবে না। জাস্ট রিলেশন বিল্ড আপ করেন। রিলেশন বলতে অন্য রিলেশন ভাইবেন না, আবার জিনিসপত্রের সাথে রিলেশনের কথা বলতেছি, স্কিলের সাথে রিলেশনের কথা বলতেছি, নেটওয়ার্কিং এর কথা বলতেছি। আজকে আমার সাথে দেখা হয়েছে, আপনি হয়তো, আমি অনেক ফানি ফানি কথা বলছি, এগুলো মনে থাকবে, বাট পরশু দিন যায় আপনার হয়তো আমার কথা মনে নাও থাকতে পারে। কারণ আমি যে ভিডিও বানাই এখন মানুষ দেখে না এগুলা, মানুষ এখন দেখে অন্য জিনিস, নাচানাচি, লাফালাফি, তারপরে আরও তো কত ফানি ফানি জিনিস আছে না, মানুষজন ওগুলো দেখে। ফেসবুকে আপনি এখন স্ক্রোল করবেন, দেখবেন যে 5টা যদি এডুকেশনাল কন্টেন্ট আসে, তাহলে 50টা কন্টেন্ট আসবে ব্রেন রট কন্টেন্ট, যেগুলো দেখলে আমাদের কেন যায়, ব্রেন পচে যায়। সো এই কারণে আমি বলবো যে আপনারা যদি ফোকাসটা মেনটেন করতে পারেন, আর যদি যেই জিনিসগুলো আপনি জানেন যেগুলোতে আমার ফিউচার ভালো হবে, ওই জিনিসগুলোর সাথে যদি রিলেশন বিল্ড আপ করতে পারেন, ভালো ভালো মানুষের সাথে, স্মার্ট পিপলের সাথে যদি নেটওয়ার্ক করতে পারেন, অ্যান্ড জাস্ট লাইক কারেন্ট ওয়ার্ল্ডে যাদের চলতেছে এইগুলো সম্পর্কে একটু একটু করে জেনে রাখেন, দেখবেন আপনার সামনে অপরচুনিটি ঘুরবে এবং আপনি সেগুলোকে চিনতে পারবেন, ধরতে পারবেন। বিকজ ওই জিনিসটার সাথে আপনার আমার ওই শার্টের মতো রিলেশন আছে, আপনি চিনেন, জানেন, যে কারণে আপনি পরবর্তীতে রিকগনাইজ করতে পারবেন। আদারওয়াইজ ব্লাইন্ডলি ঘুরবেন, আপনার সামনেও ঘুরবে, বাট আপনি দেখতে পারবেন না। আমাদের লাইফে যে আপস অ্যান্ড ডাউনসগুলো আসে, কন্টেন্ট ক্রিয়েশনেও আসে, এটা ওই জিনিসগুলো কীভাবে আমরা নেভিগেট করি, তাই তো, নতুন বা সাকসেসফুল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। দেখুন, এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আপনার প্যাশন। কারো যদি প্যাশন থাকে, তাহলে ওই জিনিসে সে যতবারই ফেল করুক না কেন, সে পুনরায় উঠে দাঁড়াবে, সে পুনরায় কাজটা করবে। আর যদি প্যাশন না থাকে, তাইলে সে একবারও দাঁড়াবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনারা অনেকেই হয়তো বা মানে কারো কারো ফেস দেখে আসলে মনে হইতেছে যে আপনারা অনেক ইয়াং, জানি না আবার আপনারা কেউ আমার মতো ছুপারস্তম কিনা, যে দেখতে মনে হইতেছে বাচ্চা। হ্যাঁ, যারা মানে ওজি পিপল আছেন তারা হয়তো বা জানবেন, আমার চ্যানেলটা যখন, আমার চ্যানেলে 20-30 হাজারের মতো সাবস্ক্রাইবার, তখন আমার চ্যানেল একবার সাসপেন্ড হয়ে গেছিলো। আমি খুব হতাশ হয়ে গেছিলাম যে আমার চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, এখন আমি কি করব। বাট আমি জানতাম যে মানুষ তো আর মানে আমার চ্যানেল দেখে আমার ভিডিও দেখে না, মানুষ হচ্ছে আমার কথা শুনে, বা আমি যে মানুষকে শিখাই, কেউ কেউ বলে আমি নাকি অনেক ভালো এক্সপ্লেন করতে পারি, আই ডোন্ট নো, আমি যদিও মানে না, কেউ বললে আবার একটু খুশিও হয়ে যায়, বলে যে আমি নাকি অনেক ভালো এক্সপ্লেন করতে পারি। সো এইসব জিনিস দিয়ে দেখে। তারপরে আমি কি করলাম, আমি আরেকটা চ্যানেল খুললাম, অ্যান্ড চ্যানেল খোলার পরে সেটা আস্তে আস্তে করে গ্রো করলো, অ্যান্ড একটা সময় গিয়ে আবার সাসপেন্ড হয়ে যাওয়ার একদম রাস্তায় গেছিল, মানে 2টা স্ট্রাইক চলে আসছিল, আরেকটা স্ট্রাইক আসলেই আমার সাসপেন্ড হয়ে যেত, আমি খুব হতাশ হয়ে গেছিলাম। তখন আমি জানতাম না যে সফটওয়্যারের ওই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো স্টাইলের সফটওয়্যার শেয়ার করলে যে আবার চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, মানে পাইরেসি আর কি, সফটওয়্যারের ক্র্যাক ট্যাক এগুলো যদি ভিডিওতে আপনি শেয়ার করেন, তাহলে আপনার চ্যানেল যাবে, গায়েব হয়ে উড়ে যাবে। তো আমি এগুলো করতাম, তো এই কারণে আমার চ্যানেল প্রায় সাসপেন্ড হয়ে যাচ্ছিল। আপনি যেটা বলছেন ঠিক, আমি বহু মানুষকে চিনি যাদের এরকম আপস অ্যান্ড ডাউনস আসছে, বাট সবাই উতরায় উঠতে পারে যখন তাদের মধ্যে ওই প্যাশনটা থাকে। আর যদি প্যাশন না থাকে, ওই স্পার্কটা যদি না থাকে, তাহলে দেখবেন যে 5টা-6টা ভিডিও বানাইছে, দেখছে ভিউ নাই, তারপরে সে যেই টপিকে বানিয়েছিল টপিকই ছেড়ে দিছে, টপিক ছেড়ে দিয়ে বলে অমুক ভাইরে দেখছি মিলিয়ন মিলিয়ন ভিউ পাই, তমুক ভাইরে দেখছি এত এত টাকা ইনকাম করে, তাহলে এটা বাদ, এবার ওইটা।
তারপরে ওইটা নিয়ে কিছুদিন কাজ করে দেখে ওটাও হয় না, তারপরে ওটা ছেড়ে দিয়ে এটা, তারপর এরকম লাইক ব্যাক অ্যান্ড ফুট করতে থাকে। এই কারণে আপনার মধ্যে প্যাশন থাকতে হবে, স্পার্ক থাকতে হবে, এবং যে কোনো একটা নিশ যেটা আপনি ভালো বুঝেন, ভালো পারেন, যেটা নিয়ে আপনি আগামী 20-50 বছর কন্টেন্ট বানাতে পারবেন, তাও আপনার ভান্ডার ফুরাবে না, ওই জিনিস নিয়ে যখন কন্টেন্ট বানাবেন তখন আর এই ধরনের প্রবলেম হবে না। প্রথম যে প্রশ্নটা, লাইক আমি কিভাবে চিন্তা করলাম যে এখানে আসবো, যদি অনেস্ট আনসার দেই, আমি জীবনেও কল্পনাতেও চিন্তা করি নাই যে আমি এতগুলো মানুষের সামনে দাঁড়ায় এইভাবে কথা বলবো। যদি ওই সময় চিন্তা করতাম তাহলে আগেই আমি বলতাম থাক ভাই, সম্ভব না আমার দিয়ে এত মানুষের সামনে দাঁড়ায় কথা বলা। কারণ ক্লাসে আমি এমন আমি অনেক ইন্ট্রোভার্ট, দেখে না মনে হলো মাইক হাতে আসলে আমি এত বকর বকর করি, তখন মানুষজন মনে করে সোহাগ ভাই মনে হয় অনেক এক্সট্রোভার্ট, বাট আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ, খুবই আনসোশ্যাল একটা মানুষ। যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে আমাকে দেখবেন একদম চিপায়, আর মানুষজন দেখলে বাসায় স্পেশালি যখন মানুষজন আসতো, যখন মেহমান আসতো, আসসালামু আলাইকুম বলে আমি যে কই যাইতাম ভাই, পুরো মিস্টার ইন্ডিয়া হয়ে যেতাম, আমার খুঁজেও পাওয়া যেত না। তো আমি অনেক ইন্ট্রোভার্ট মানুষ, ক্লাসে আমার বোম মাইরাও কথা বলা যেত না, সো এরকম আমি ছিলাম না। বাট আমি যখন শুরু করি আমার লাইফে এই টেক নিয়ে জার্নিটা যখন শুরু হয়, আমি যখন ঢাকায় মুভ করি 2010 সালের কথা, ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং আমি কাজ শুরু করি, তখন আমি দেখলাম যে বাংলাদেশে বাংলায় কন্টেন্ট খুব কম, বাট ইংরেজিতে তো প্রচুর কন্টেন্ট আছে, বাট আমাদের একদম অনেক আগে থেকে ইংরেজির প্রতি আমাদের একটা ভয় কাজ করে, এবং ইংরেজি খুব একটা বেশি আমরা পারি না, বাট আমি টুকটাক ইংরেজি পারতাম। তো আমার ধারণাটা ছিল এরকম যে আমি ইংরেজিতে শিখবো, তারপরে বাংলায় সেটাকে ট্রান্সলেট করে মানুষকে শিখাবো, এটাই ছিল আমার লাইক প্রাইমারি পারপাস। তারপরে আমি ব্লগে লেখা শুরু করলাম। আপনারা অনেকে হয়তো টেক টিউনসের নাম শুনবেন বা শুনবেন না, আপনাদের জেনজি জেনারেশন হয়তো শুনবেই না, বাট আগের জেনারেশন জানবে। টেক টিউনসে আমি লেখা শুরু করি টেক নিয়ে বাংলায়। তো তখন তো আর আমার ফেস রিভিল করা লাগতো না, ওই এমন এক নাম দিয়েছিলাম ভাই, নামটাও বলতে অনেক ক্রিঞ্জ একটা নাম দিয়েছিলাম, ওই নাম বলতে চাচ্ছি না, ওই নাম দিয়ে নিজের আইডেন্টিটি হাইড করে লিখতাম। তারপরে লিখতে লিখতে আস্তে আস্তে একটা সময় দেখলাম যে না, আসলে টেক জিনিস লিখে বোঝানো যায় না, ভিডিও করলে বেটার হয়। তখন আমি জাস্ট স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল বানানো শুরু করি। টিউটোরিয়াল বানাতে বানাতে আমার এখন যে কারেন্ট চ্যানেলটা আছে, এটাতে যখন 10,000 সাবস্ক্রাইবার হয়, তখন আমি ফেস রিভিল করি এবং ক্যামেরার সামনে এসে কথা বলা শুরু করি। সো আমার আসলে ধারণাটা ছিল এরকম যে একটা ইনক্লুশন, আমার আগে থেকে এই চিন্তাটা ছিল যে যারা টেক বুঝে না, জানে না, তাদেরকে একটু আমি জিনিসগুলো বুঝাই, একদম লেমেন্স টার্মে, আমি একদম বেসিক সিম্পল জিনিসগুলো এক্সপ্লেন করতে পছন্দ করি বেশি। সো এই ধারণাটা থেকেই মানুষকে শেখানোর জন্য আসলে এই লাইনে আসা, এবং আমি কখনো এটা থেকে যে কোনো বেনিফিট আসবে এটা নিয়ে চিন্তা করি না। আমি পড়াশোনা করতাম, আমার প্ল্যান ছিল আমি কর্পোরেট ওয়ার্ল্ডে যাব, জব করব। আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি, যারা জানেন না অনেকেই ভাবতে পারেন ভাই তো মনে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনে হয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বাট একদমই না, আমি বিজনেস নিয়ে পড়াশোনা করছি। সো বিজনেস নিয়ে পড়াশোনা করছি বলে আপনার পরবর্তী কোশ্চেনের আনসারটা আমি খুব ভালোভাবে দিতে পারবো, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা আপনি বললেন। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। আমরা অনেকেই আছে এই পার্সোনাল ব্র্যান্ডিংটাকে খুব একটা বেশি গুরুত্ব দিই না। আমাদের ফেস, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের সোশ্যাল মিডিয়া সব কিছু মিলে কিন্তু আমাদের একটা ব্র্যান্ড তৈরি হয়, পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয়। কিছুদিন আগে আমার সাথে একটা ছেলে অ্যাড হয়েছিল ফেসবুকে, খুব জোর করে অ্যাড হয়েছে, যদিও আমি ফেসবুকে এখন আর অ্যাক্টিভ না, আমার ফেসবুক প্রোফাইলে আমি মনে হয় না যে মাসেও একবার ঢুকি। অনেক আগের কথা, যখন আমি অনেক অ্যাক্টিভ ছিলাম, সে আমাকে মোটামুটি জোর করে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়েছে যে ভাই একটু অ্যাড করেন, অ্যাড করেন। আমি জানি অ্যাড হলে কিচ্ছু হবে না, তারপরও ও জোর করে হয়েছে। ওকে ফাইন, অ্যাড হয়েছে। তারপর একদিন আমাকে মেসেজ দিয়েছে, আমি মেসেঞ্জারে ঢুকলাম, চিনতেছি না লোকটা কে, নামও মনে পড়তেছে না, আর ফেসবুকে প্রোফাইল পিকচার কি দিছে জানেন? বাঁশ, অনেকগুলো বাঁশ, অনেক সুন্দর সুন্দর বাঁশের ছবি সে দিয়ে রাখছে। তো সে আমাকে হাই পাঠাইলো। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে তো আমি চিনতেছি না। বলল ভাই ওই যে অমুক জায়গায় আপনার থেকে আমি ফেসবুকে অ্যাড হয়েছিলাম। আমি বলছি ও আচ্ছা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার প্রোফাইল পিকচারটা নাই কেন, আপনি ছবিটা কেন দেন নাই? বলল ভাই জীবন অনেক দুঃখ, তো খালি বাঁশ খাই লাইফে, এই জন্য আমি বাঁশ প্রোফাইল পিকচার দিয়ে রাখছি। তো আমি তাকে বললাম, তাকে আমি একটা ভয়েস মেসেজ পাঠাই, বলছি যে ভাই আপনার ফার্স্ট ইমপ্রেশনটা আমার কাছে খুবই বাজে হয়েছে। আপনি যেহেতু আমার সাথে নেটওয়ার্কিং করতে চাচ্ছেন এবং আমার সাথে আপনি মেবি আমার থেকে কোনো একটা বেনিফিট হয়তো আপনি পাবেন সেই ইচ্ছায় আমার সাথে অ্যাড হয়েছেন, বাট আপনার ফার্স্ট ইমপ্রেশনটা খুবই বাজে হয়েছে। এখানে আপনার একটা ছবি দেন, ফেসবুকে আপনাকে একেবারে স্যুট টাই পরে ফর্মাল ছবি দিতে হবে না, মিনিমাম গুড লুকিং একটা ছবি আপনি পোস্ট করেন। আবার মাঝে মধ্যে মানুষজন এত অদ্ভুত অদ্ভুত ছবি পোস্ট করে, শাহরুখ খানের মতো এরকম হাত দিয়ে পোজ দিয়ে তারপর ছবি তুলছে। হ্যাঁ, আপনার এগুলোরও দরকার আছে, এন্টারটেনমেন্টের দরকার আছে, বাট আপনি যখন নিজেকে একটা প্রেজেন্টেবল জায়গায় নিয়ে যেতে চাইবেন, তখন আপনার সোশ্যাল মিডিয়াটা ক্লিন থাকতে হবে। অ্যান্ড সোশ্যাল মিডিয়া এখন একটা মানুষের অনেক বড় একটা পরিচয়। আপনি দেখবেন আগে কোনো দিন কোনো জব অ্যাপ্লিকেশনে ফেসবুক আইডির লিঙ্ক চাইতো না, বাট এখন দেখবেন যারা সচেতন কোম্পানি আছে তারা আপনার রেজুমে বা সিভি যেটাই পাঠান ওটার সাথে বলে যে আপনার সোশ্যাল মিডিয়াটা আমাকে পাঠান। আপনার সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাবে যে আপনি আমার কোম্পানিতে টিকতে পারবেন কি পারবেন না, আপনার মাইন্ডসেট, আপনার চিন্তা ভাবনা, এগুলোকে আমার যে কোম্পানির ভ্যালু সেটার সাথে ম্যাচ করে কি করে না। এই জন্য সোশ্যাল মিডিয়াটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, নিজের ভালো একটা
ভিডিও রেজুমে তৈরি করে রাখবেন। এইটা অনেকেই আন্ডারমাইন করে, অনেকেই মনে করে হাই হাই ক্যামেরার সামনে যে কথা বলবো এটা আমরা দিয়ে হবেই না। ট্রাস্ট মি, ক্যামেরার সামনে যে কথা বলতে পারে কনফিডেন্সলি, সে হাজার 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 মানুষের সামনে দাঁড়ায় কথা বলতে পারবে। আপনার কি মনে হয় আমি যে এখন এরকম অকুত ভয় হয়ে আপনাদের সামনে কথা বলতেছি, এই কনফিডেন্স আসছে কোত্থেকে? ক্যামেরার সামনে থেকে। কারণ ক্যামেরা অনেকটা রাক্ষসের মতো, আপনি ক্যামেরার সামনে বসলে মনে হবে ক্যামেরা আপনাকে খায় ফেলাবে। তো ওই ভয়টা যেদিন আপনি দূর করতে পারবেন, ওই দিন দেখবেন যে আপনি অনেক কিছু করতে পারবেন। সো ওই ক্যামেরা ফিয়ারটা আপনি এই ভিডিও রেজুমি করার মাধ্যমে একটু কাটাই উঠতে পারবেন। পাশাপাশি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আরেকটা বিষয় ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটারই একটা এখন যদিও ডিজিটাল হয়ে গেছে, আপনি একটা কার্ড তৈরি করে রাখতে পারেন, NFC কার্ড, যেটা আর কি যখন কারোর সাথে আপনি কমিউনিকেট করবেন, তাকে আপনার কন্ট্যাক্ট ডিটেলটা যখন আপনি দিবেন, একটু স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। এবং সেখানে আপনি অনেকেই বলতে পারে ভাই আমি তো স্টুডেন্ট, আমি ভিজিটিং কার্ডে কি লিখবো? তো আমার খুবই পছন্দের একজন মানুষ একবার বলছিল যে আপনি যেটা স্বপ্ন দেখেন, যেটা হওয়ার, ওই জিনিসটা আপনি লিখবেন, যে ফিউচার CEO, ফিউচার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর ফিউচার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আর ফিউচার মেবি AI প্রম্পট ইঞ্জিনিয়ার, এরকম কিছু একটা ফিউচার দিয়ে লিখবেন। এটা কিন্তু আপনার মধ্যে একটা অপটিমিজম শো করে। এরকম আরও অনেক ছোটো ছোটো জিনিস আছে, এটা নিয়ে পুরো সেশন নেওয়া যাবে, তাই আমি এত ডিটেলে বলবো না। বাট খুবই সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো জিনিসগুলো একসাথে করেই একটা ভালো পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা যায়। নিজেকে একটু অনলাইনে পজিটিভলি প্রমোট করার চেষ্টা করবেন, আলতু ফালতু জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিবেন না। এটা আপনার নিজেরও ক্ষতি, আপনার পার্সোনাল ব্র্যান্ডেরও ক্ষতি, আর আপনার আশেপাশে যত মানুষ আছে তাদের ক্ষতি, ওভারঅল সোসাইটির ক্ষতি। সো ক্রিঞ্জ ব্রেন রট কন্টেন্ট শেয়ার দেওয়া থেকে বিরত থাকুন, ভালো ভালো জিনিস শেয়ার করুন এবং ভালো ভালো জিনিসের সাথে থাকুন। নেটওয়ার্কিং ভালো করুন, যে কথাগুলো আগে বললাম সেগুলো মেনটেন করলে আশা করি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আই থিঙ্ক আমি অনেক বেশি সময় নিয়ে নিছি। যে ভাইয়ের কোয়েশ্চেনটা ছিল, ভাই আমি স্টেজ থেকে নেমে পার্সোনালি আপনার প্রশ্নটার উত্তর দিব, এখন অলরেডি আমাদের টাইম শেষ, সরি ফর দ্যাট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর বিং এ গুড অডিয়েন্স।